শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 20 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমিতে 23 জুলাই থেকে জনগণনার এনুমারেটর ও সুপারভাইজারদের 3 দফা প্রশিক্ষণ। হাইলাকান্দি ও শ্রীভূমিতে পৃথক ফ্যামিলি কোর্ট স্থাপনের তথ্য চাইলেন আইনজীবী ধর্মানন্দ দেব। জেলা ও দায়রা জজ আদালতে আরটিআই আবেদন। ত্রিপুরা রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ দনকরের রহস্য মৃত্যু, অফিস কক্ষ থেকে উদ্ধার দেহ। বিশ্বকাপে দুইবার গোল্ডেন বুট জয়ের ইতিহাস কিলিয়ান এমবাপের। 163 দ্বারা উপেক্ষা করেই সংসদ অভিযানে সিজেপি, মিছিল আটকাতে ব্যারিকেড, লাঠিচার্জ পুলিশের। আজ বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল সংসদ, হট্টগোল বিরোধীদের। অসুস্থ কমলাক্ষবাবুকে দেখতে মেডিকেলে মালুগ্রাম রংপুর মণ্ডলের দলীয় কর্মীরা। শিক্ষানীতি নিয়ে কেন্দ্র রাজ্যকে নিশানা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইল কংগ্রেস। প্রেমিকের মানসিক চাপ সইতে না পেরে আত্মঘাতী তরুণী, ভাঙ্গার পরে মামলা, ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় পুলিশ। পুজোর আগেই খুলছে দুটি অসম ভবন, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। দিল্লিতে প্রবাসী অসমীয়াদের জন্য সাংস্কৃতিক সম্মেলন কেন্দ্র নামগড়, প্রস্তাবিত জায়গা দেখলেন মুখ্যমন্ত্রী। এবং সর্বশেষ খবরটি হলো 2 বছরে রাজ্যসভার সাংসদদের বেতন ভাতা ও সুযোগ সুবিধায় খরচ 262 কোটিরও বেশি, আরটিআইয়ে প্রকাশ তথ্য। এবারে শুনুন বিস্তারিত খবর। আসন্ন জনগণনাকে সামনে রেখে শ্রীভূমি জেলায় এনুমারেটর ও সুপারভাইজারদের জন্য 3 দফা প্রশিক্ষণের সূচি প্রকাশ করেছে জেলা প্রশাসন। জেলা কমিশনার তথা প্রিন্সিপাল সেন্সাস অফিসারের স্বাক্ষরিত নির্দেশিকা অনুযায়ী আগামী 23 জুলাই থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে। সূচি অনুযায়ী প্রথম পর্যায়ের প্রশিক্ষণ 23 থেকে 25 জুলাই, দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ 27 থেকে 29 জুলাই এবং তৃতীয় পর্যায়ের প্রশিক্ষণ 31 জুলাই, 1 আগস্ট ও 3 আগস্ট অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে শ্রীভূমি সদর ও নিলামবাজার সার্কুলের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে শ্রীভূমি শহরের রবীন্দ্র সদন কলেজে। একই সময়ে পাতারকান্দি সার্কুলের প্রশিক্ষণ পাতারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে, বদরপুর সার্কুলের প্রশিক্ষণ বদরপুর এনসি কলেজে এবং রামকৃষ্ণনগর সার্কুলের প্রশিক্ষণ রামকৃষ্ণনগর কলেজে আয়োজন করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে সদর সার্কুলের প্রশিক্ষণ রবীন্দ্র সদন কলেজে, নিলামবাজার সার্কুলের প্রশিক্ষণ করিমগঞ্জ কলেজে এবং পাতারকান্দি, বদরপুর ও রামকৃষ্ণনগর সার্কুলের প্রশিক্ষণ যথাক্রমে পূর্ব নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত হবে। তৃতীয় পর্যায়ে সদর সার্কুলের প্রশিক্ষণ রবীন্দ্র সদন কলেজে এবং শ্রীভূমি পৌরসভার জন্য শ্রীভূমি শহরের পিটিআই ক্লাসরুম হলে অনুষ্ঠিত হবে। এছাড়া নিলামবাজার সার্কুলের জন্য করিমগঞ্জ কলেজ, পাতারকান্দি সার্কুলের জন্য পাতারকান্দি মডেল হাইয়ার সেকেন্ডারি স্কুল, বদরপুর সার্কুলের জন্য বদরপুর এনসি কলেজ এবং রামকৃষ্ণনগর সার্কুলের জন্য রামকৃষ্ণনগর কলেজে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণনা কার্যক্রমে নিয়োজিত সকল এনুমারেটর ও সুপারভাইজারকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে সফল জনগণনা সম্পন্ন করার লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, আজ বাদল অধিবেশনের প্রথম দিনই উত্তাল হয়ে উঠল সংসদ। লোকসভা ও রাজ্যসভার হট্টগোল করেন বিরোধী দলের সাংসদরা। আজ বাদল অধিবেশনের প্রথম দিনে অযোধ্যা ও নেট ইস্যুতে উত্তাল হয় লোকসভা ও রাজ্যসভা। দুপুর 12টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, প্রশ্নপত্র ফাঁস এবং নিট পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে আমার মতামত তুলে ধরার সুযোগ আপনারা আমাকে দিয়েছেন। এটি শিক্ষার্থীদের বিষয়। আমি লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। এই দাবিতে হাজার হাজার শিক্ষার্থী যন্তর মন্তরে সমবেত হয়েছে, সেখানে লাঠিচার্জ করা হয়েছে। সরকার শক্তি প্রয়োগ করে কণ্ঠস্বর দমন ও তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। পরবর্তী খবরটি হল, 163 দ্বারা উপেক্ষা করেই সংসদ অভিযানে সিজেপি, মিছিল আটকাতে ব্যারিকেড, লাঠিচার্জ পুলিশের। নিট কেলেঙ্কারির প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ সংসদ অভিযান কর্মসূচি শুরু করেছে ককরোচ জনতা পার্টি। আন্দোলনকারীদের রুখতে 163 ধারা জারি করে রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে দিল্লি পুলিশ। তা উপেক্ষা করেই আজ সকালে সংসদের উদ্দেশ্যে মিছিল শুরু করে সিজেপি। কিছু দূর এগোতেই ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। আজ ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়িয়ে প্রায় 8,000 মানুষ সংসদ অভিযানে অংশ নিয়েছেন।
জমায়েত শুরু হতেই পুলিশ তাদের বাধা দিতে শুরু করে, কিন্তু কোনোভাবেই আন্দোলনকারীদের দমানো যাচ্ছিল না। এরপরই চলে লাঠিচার্জ। আজ সংসদে বাদল অধিবেশনের প্রথম দিন। সিজেপি এই দিনের কর্মসূচির ঘোষণা অনেক আগেই করে দিয়েছিল। প্রায় এক মাস ধরে চলা নিটকাণ্ডের প্রতিবাদ যতদিন এগিয়েছে তত তীব্র হয়েছে। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় পৃথক ফ্যামিলি কোর্ট স্থাপনের দাবিকে তথ্যভিত্তিকভাবে আরও জোরালো করার লক্ষ্যে শিলচরের বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব আজ তথ্য জানার অধিকার আইন 2005-এর আওতায় হাইলাকান্দি ও শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালতে পৃথকভাবে আবেদন দাখিল করেছেন। আরটিআই আবেদনে দুই জেলার পারিবারিক বিরোধ সংক্রান্ত মামলার পূর্ণাঙ্গ পরিসংখ্যান চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, অভিভাবকত্ব, সন্তানের হেফাজত, দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং অন্যান্য পারিবারিক বিরোধ সংক্রান্ত কতগুলি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে সেই তথ্য। এছাড়াও 2021 থেকে 2025 সাল পর্যন্ত গত 5 ক্যালেন্ডার বছরে কতগুলি পারিবারিক বিরোধ মামলা দায়ের হয়েছে এবং কতগুলি মামলা নিষ্পত্তি হয়েছে তার বছর ভিত্তিক পরিসংখ্যান চাওয়া হয়েছে। বর্তমানে কোন কোন আদালত এবং কোন পদমর্যাদার বিচারিক কর্মকর্তার সামনে এসব মামলা বিচারাধীন রয়েছে সেই তথ্য জানতে চাওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় পৃথক ফ্যামিলি কোর্ট স্থাপনের বিষয়ে জেলা বিচার বিভাগের পক্ষ থেকে কোনো প্রস্তাব, সুপারিশ, পত্রাচার বা প্রতিবেদন প্রেরণ করা হয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। যদি এমন কোনো নথি থেকে থাকে তবে তার প্রত্যয়িত অনুলিপি প্রদানেরও আবেদন করা হয়েছে। আরটিআই আবেদনে আরও জানতে চাওয়া হয়েছে, পারিবারিক বিরোধ মামলার বিচার কার্য পরিচালনার জন্য সংশ্লিষ্ট জেলাগুলিতে বিচারিক কর্মকর্তা ও কর্মচারীদের কতগুলি পদ অনুমোদিত রয়েছে এবং সেগুলির বর্তমান অবস্থা কী। ধর্মানন্দ দেব জানান, পারিবারিক বিরোধ মামলার দ্রুত নিষ্পত্তি এবং সাধারণ মানুষের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য পৃথক ফ্যামিলি কোর্ট অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন, দুই জেলায় পারিবারিক বিরোধ মামলার প্রকৃত সংখ্যা, মামলা নিষ্পত্তির হার এবং বিচারিক অবকাঠামোর বাস্তব চিত্র সামনে আনতেই এই আরটিআই আবেদন করা হয়েছে। প্রাপ্ত তথ্য পৃথক ফ্যামিলি কোর্ট স্থাপনের দাবিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সহায়ক হবে। তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশভাগের পূর্বে কাছাড় জেলায় কোনো স্থায়ী সেশনস কোর্ট ছিল না। সে সময় সিলেট সেশনস কোর্টের সার্কিট কোর্ট শিলচরে বসত এবং দেশভাগ পর্যন্ত তা কার্যকর ছিল। দেশভাগের পর বৃহত্তর কাছাড় জেলা দীর্ঘদিন যোরহাটের জেলা ও দায়রা জজের অধীন ছিল। পরবর্তীতে 7 সেপ্টেম্বর 1955 সালে কাছাড় জেলার জেলা ও দায়রা জজ দায়িত্ব গ্রহণ করেন, যার অধীনে বর্তমান শ্রীভূমি ও হাইলাকান্দি জেলাও অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী খবরটি হলো, বিশ্বকাপে দুইবার গোল্ডেন বুট জয়ের ইতিহাস কিলিয়ান এমবাপের। প্রথম ফুটবলার হিসেবে ফিফা বিশ্বকাপে দুইবার গোল্ডেন বুট জয়ের ইতিহাস গড়লেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। 2022 কাতার বিশ্বকাপের পর 2026 বিশ্বকাপেও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন তিনি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ফ্রান্স 6-4 গোলে পরাজিত হলেও এমবাপে জোড়া গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন। পুরো টুর্নামেন্টে তার গোল সংখ্যা দাঁড়ায় 10, সঙ্গে ছিল 4টি অ্যাসিস্ট। ফাইনালে স্পেনের বিপক্ষে গোল করতে পারেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। 8 গোল ও 4 অ্যাসিস্ট নিয়ে তিনি গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানেই শেষ করেন। আর এমবাপে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও নতুন রেকর্ড গড়েছেন। তার বিশ্বকাপে মোট গোল এখন 22টি, যা মেসির 21 গোলকে ছাড়িয়ে গেছে। 27 বছর বয়সী এমবাপে 2018 রাশিয়া বিশ্বকাপে করেছিলেন 4 গোল, 2022 কাতার বিশ্বকাপে যোগ করেছিলেন 8 গোল। এবার 2026 বিশ্বকাপে আরও 10 গোল করে বিশ্বকাপে নিজের মোট গোল সংখ্যা 22-এ উন্নীত করেন। পরবর্তী খবরটি হলো, বড়খলার ভাঙ্গারপাড় এলাকার এক তরুণীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্ত শেষে রবিবার মৃতদেহ বাড়িতে পৌঁছতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয় স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এদিকে মৃতার পরিবারের সদস্যরা অভিযুক্ত যুবক ও তার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, ওই তরুণীর সঙ্গে একই এলাকার বাহারউদ্দিন তালুকদারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখলেও পরে বিয়ে করতে অসম্মতি জানায়। শুধু তাই নয়, তরুণীর ব্যক্তিগত ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল বলেও পরিবারের অভিযোগ।
এই প্রেক্ষিতে তরুণীর বাবা ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি একাধিকবার অভিযুক্তের পরিবার ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন, কিন্তু কোনো সমাধান বের হয়নি। বরং অভিযুক্ত পক্ষ বিয়ের শর্ত হিসেবে নগদ 2 লক্ষ টাকা দাবি করে টাকা না দিলে তরুণীর ব্যক্তিগত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। তরুণীর পরিবারের দাবি, দীর্ঘদিনের এই মানসিক চাপ, প্রতারণা, বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ এবং ব্ল্যাকমেইলের কারণে তরুণী গভীরভাবে ভেঙে পড়েছিলেন। 18 জুলাই সন্ধ্যা রাত আনুমানিক 8টার দিকে বাড়ির পাশের একটি আম গাছে গলায় ওড়না দিয়ে নিজেকে শেষ করেন। পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। রবিবার ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে পৌঁছলে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা। পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমে অভিযোগ করেন, তাদের মেয়ের মৃত্যুর জন্য অভিযুক্ত যুবক এবং তার পরিবারের ধারাবাহিক প্রতারণা, বিয়ের প্রলোভন, ব্ল্যাকমেইল, টাকা দাবি ও মানসিক নির্যাতনই দায়ী। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরবর্তী খবরটি হলো, রাজধানী দিল্লিতে এবার প্রবাসী অসমীয়াদের জন্য নিজস্ব সাংস্কৃতিক ঠিকানা গড়ার পথে রাজ্য সরকার। দ্বারকা সেক্টর 17তে তৈরি হবে আসাম সাংস্কৃতিক তথা সম্মেলন কেন্দ্র ও নামঘর। প্রস্তাবিত প্রকল্পের জায়গা ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। একই দিনে দ্বারকা সেক্টর 13তে নির্মীয়মান নতুন আসাম হাউসের কাজও খতিয়ে দেখেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণা, দ্বারকার নতুন আসাম হাউস এবং সর্দার প্যাটেল মার্গে পুনর্নির্মাণাধীন আসাম ভবন দুটিরই দরজা এবছর দুর্গাপূজার মধ্যে সম্ভব হলে তার আগেই খুলে দেওয়া হবে। দ্বারকার প্রস্তাবিত সাংস্কৃতিক কেন্দ্রের জায়গা পরিদর্শনের পর দিল্লিতে কর্মরত রাজ্যের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হিমন্ত। তিনি জানান, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব ও মাধবদেব প্রবর্তিত নববৈষ্ণব পরম্পরা অনুসারে সেখানে একটি নামঘর গড়ে তোলা হবে। তার সঙ্গে থাকবে আধুনিক সাংস্কৃতিক তথা সম্মেলন কেন্দ্র। দিল্লি ও আশপাশে বসবাসকারী অসমীয়াদের দীর্ঘদিনের একটি দাবি এই প্রকল্পের মাধ্যমে পূরণ হবে বলে মনে করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কথায়, নিজের রাজ্য থেকে দূরে থাকা অসমীয়া সমাজকে এক ছাদের তলায় আনার কেন্দ্র হয়ে উঠবে এই পরিকাঠামো। উৎসব পার্বণ থেকে বিবাহ অনুষ্ঠান, সাহিত্য সভা থেকে সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি, সব কিছুর জন্যই মিলবে একটি স্থায়ী মঞ্চ। পরিকল্পনা অনুযায়ী ভবনের উপরের তলায় থাকবে নামঘর, পাশাপাশি 300 থেকে 400 মানুষের ব্যবস্থা সহ তৈরি হবে একটি বহুমুখী প্রেক্ষাগৃহ। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক কর্মসূচি আয়োজন করা যাবে। আগামী বছরের জানুয়ারি থেকে নির্মাণ কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।